হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং গুছিয়ে তুমি তোমার পরীক্ষা প্রস্তুতি চালিয়ে নিয়ে যাচ্ছ। অনেকদিন বাদে আবার তোমাদের সঙ্গে আরও একটা ক্লাস হতে চলেছে। তো ক্লাস শুরু করার আগে অবশ্যই করে সকলকে বলবো, আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবে ডিজিটাল পড়াশোনা একাডেমি, সেটাকে সার্চ করো এবং সেটাকে ইনস্টল করে ফোনে রাখো। কারণ এখানে যেমন তুমি ফ্রি মক টেস্ট দিতে পারবে, তার পাশাপাশি যদি তোমার কোনো ক্লাসের প্রয়োজন হয় পেড ব্যাচের, তো সেটা তুমি এখান থেকে অবশ্যই পেয়ে যাবে এবং সেখান থেকে সুন্দরভাবে ক্লাস করতে পারবে। তো আজকে আমাদের যে ক্লাসটা হতে চলেছে টপ 500 জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলিউশনের। তো সেইখানে আজকের ক্লাসে তোমরা অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন যেমন আলোচনা করব বিগত দিনের ক্লাসের মতন, তার উত্তর আলোচনা করা হবে এবং উত্তর সাপেক্ষে যে গুরুত্বপূর্ণ টপিক সেগুলোকেও আলোচনা করা হবে। তো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন তোমার সামনে। তো প্রথম কোশ্চেন দেখো, তোমাকে দিয়েছে বেরিয়াম ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম সালফেটের বিক্রিয়ায় যে বিক্রিয়াজাত পদার্থটি উৎপন্ন হয় সেটি কি। কোনো একটা সাপোজ ধরো বিক্রিয়া হলো, আমি ধরে নিলাম এর সঙ্গে বি এর বিক্রিয়া হয়েছে, বিক্রিয়া হয়ে তোমার সি প্লাস ডি উৎপন্ন হয়েছে। এই এ এবং বি যারা বিক্রিয়া করছে তাদেরকে বলা হয় বিক্রিয়ক বা রিয়াক্টেন্ট, আর যারা বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়েছে তাদেরকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট। তাহলে আমাদের এখানে বিক্রিয়ককে বেরিয়াম ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম সালফেট। বেরিয়াম ক্লোরাইড হচ্ছে BaCl2 যার সংকেত, আর অ্যালুমিনিয়াম সালফেট হচ্ছে Al2SO4 হোল থ্রাইস। ঠিক আছে, কেন হচ্ছে এটা আমাদের সংকেত লেখার পদ্ধতি শেখানো আছে, সেটা দেখে নেবে যাদের সমস্যা আছে তারা। তাহলে আমাদের রিয়াক্টেন্ট হচ্ছে এই দুটো, এদের রিয়াকশনের ফলে কি উৎপন্ন হবে? এদের রিয়াকশনের ফলে দুটো জিনিস উৎপন্ন হয়। কি হবে? দুটো জিনিস উৎপন্ন হবে। একটা জিনিস যেটা উৎপন্ন হবে এদের বিক্রিয়ার ফলে, সেটার নাম হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর একটা উৎপন্ন হবে তোমার বেরিয়াম সালফেট। ঠিক আছে, তো এখানে তোমাকে দেখো সেই বিষয়টা বলা হয়েছে যে, কিন্তু এখানে তোমাকে বলেছে যে অপশন কি দিয়েছে, কঠিন AlCl3 উৎপন্ন হবে, AlCl3 গ্যাসীয় আকারে উৎপন্ন হবে, BaSO4 গঠিত হবে কঠিন, BaSO4 জলীয় দ্রবণ তৈরি হবে। কোনটা সঠিক হবে? তাহলে এই রিয়াকশনটা যদি আমরা দেখি, তাহলে এই রিয়াকশনটাতে বেরিয়াম ক্লোরাইড এটা অ্যাকুয়াস ফর্মে নেওয়া হয়, অর্থাৎ জলে দ্রবীভূত হিসাবে নেওয়া হয়। অ্যালুমিনিয়াম সালফেট সেটাও অ্যাকুয়াস ফর্মে নেওয়া হয়, অর্থাৎ জলীয় দ্রবণ নেওয়া হয়, দিয়ে সেই দুটো রিয়াকশন করানো হয়। রিয়াকশন করানোর ফলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তৈরি হয়, আর এই বেরিয়াম সালফেট অদক্ষিপ্ত হয়। তো এটা একটা বিষয়, বিক্রিয়াটা দেখে তুমি বুঝতে পারছো যে এই বিক্রিয়াটা একটা হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া। এখানে বেরিয়াম সালফেট অদক্ষিপ্ত হচ্ছে মানে সেটা কঠিন উৎপন্ন হয়। তো সেই জন্যে আমাদের সঠিক উত্তর যেটা হবে অপশন সি, কঠিন বেরিয়াম সালফেট উৎপন্ন হবে। এবং এই যে বিক্রিয়াটা ওখানে লিখেছি ওই বিক্রিয়ারই এটা হচ্ছে ব্যালেন্স ফর্ম, অর্থাৎ রাসায়নিক সমতা বিধান করা। অনেক সময় পরীক্ষায় এটা দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে আগামী দিনে, যে এই সমীকরণটার ব্যালেন্স করো। এবং আরো একটা প্রশ্ন এখান থেকে হতে পারে যে এটা কি ধরনের বিক্রিয়া। এখানে দেখছি দেখো ক্লোরিন চলে গেছে দেখো অ্যালুমিনিয়ামের সঙ্গে, আর অ্যালুমিনিয়ামের সঙ্গে আছে কি সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট গ্রুপ আছে, সে দেখো চলে এসেছে কার সঙ্গে? বেরিয়ামের সঙ্গে। তাহলে এখানে ডবল রিপ্লেসমেন্ট হয়েছে, তাই এটাকে আমরা বলতে পারি দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। একই সঙ্গে এই বিক্রিয়াটা হচ্ছে একটা অদক্ষেপণ বিক্রিয়া। তো এই পয়েন্টগুলোকে কিন্তু এই জায়গা থেকে এই কোশ্চেনটা সাপেক্ষে আমাদের মনে রাখতে হবে, আগামী দিনে ওইগুলো থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। নেক্সট আমরা চলে যাচ্ছি 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন বলছে ম্যাচিং করতে দিয়েছে, একদিকে তোমাকে আয়নীয় যৌগ দিয়ে দিয়েছে আর আরেক দিকে তোমাকে গলনাঙ্কগুলো দিয়ে দিয়েছে সেই যৌগগুলোর। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? তো এখানে আমরা যদি সঠিক উত্তর দেখি অ্যাকর্ডিং টু NCERT, তাহলে আমাদের সোডিয়াম ক্লোরাইড তার গলনাঙ্ক হচ্ছে 1070 ডিগ্রি সেলসিয়াস। আমরা যদি ক্যালসিয়াম ক্লোরাইডকে দেখি তাহলে এর গলনাঙ্ক হচ্ছে 1850 ডিগ্রি সেলসিয়াস। আর ক্যালসিয়াম ক্লোরাইড যেটা সেটা হয়ে যাবে তোমার 1045 ডিগ্রি সেলসিয়াস। ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে 1045 ডিগ্রি সেলসিয়াস। আর ক্যালসিয়াম অক্সাইড যেটা সেটা হয়ে যাবে 1850 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের কি হলো কোডটা? কোড হলো এর সঙ্গে যাবে 2, এর সঙ্গে 2, বি এর সঙ্গে যাবে 3, আর সি এর সঙ্গে যাবে 1।
তাহলে অপশন এ আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন একটা সুন্দর কোশ্চেন দিয়েছে, বলছে একটি বৈদ্যুতিক সার্কিটের সর্বনিম্ন রোধ কত হবে যদি 7টি 1/6 ওহম রোধ ব্যবহার করা হয়। তাহলে একটা বৈদ্যুতিক সার্কিটে প্রথম প্রশ্ন এখানে মনে রাখতে হবে যে একটা বৈদ্যুতিক সার্কিটের ন্যূনতম রোধ তৈরি করার জন্য রোধগুলোকে কিসে যুক্ত করতে হবে, সমান্তরাল না শ্রেণী সমবায়, সকলে কমেন্ট করবে। ঠিক আছে, তো সেটা যুক্ত করতে হবে আমাদের সমান্তরাল শ্রেণীবায়। সমান্তরাল সমবায়ে যদি যুক্ত করো তাহলে তুমি ন্যূনতম রোধ পেতে পারো। তাহলে এখন আমাদের এখানে একটা রোধের মান দিয়ে দিয়েছে কত, 1/6 এটা বলে দিয়েছে। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা কি হবে, 1/r প্লাস 1/r। ঠিক আছে, এইভাবে একদম আমরা 7 নম্বর পর্যন্ত লিখব। তাহলে আমরা বলতে পারি যে 1/r ইকুইভ্যালেন্ট সেটা ইজ ইকাল টু, আমরা বলতে পারি কি 7 ইন্টু 1/r, কারণ 1/r করে 7টা আমি যুক্ত করছি। 7 ইন্টু 1/r, 1/r করে আমি 7খানাকে যুক্ত করছি। ঠিক, তাহলে আমাদের এখানে ভ্যালু কত হবে, আর এর ভ্যালু 1/6, তার মানে 6 পাল্টি খাবে, ছেলে পারে হচ্ছে কত 42। তাহলে আমাদের আর ইকুইভ্যালেন্ট যেটা সেটা হবে 1/42, 1/42 এত ওহম এটা হবে। বাট আমাদের অপশানে সেটা নেই, আমাদের অপশানে সেটা নেই। তাহলে যদি এই কোশ্চেনটা যদি পরীক্ষার সময় এসে থাকে, ঠিক আছে, তাহলে অবভিয়াসলি কোশ্চেনটা ভুল ছিল, অপশান যেহেতু ভুল। ঠিক আছে, যারা এই শিফটে পরীক্ষা দিয়েছিলে তাদের হয়তো নাম্বার যোগ হবে। আর না হলে এখানে যদি এটা 1/6 আছে, যদি এটা 6 করে নিই তাহলে পারে আমাদের উত্তর মিলবে। কেন মিলবে দেখো, 6 করে নিলে পারে, তাহলে দেখো আমাদের কি আসছে, 6 যদি নিই তাহলে দেখো এখানে আসছে 7/6। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যখন আমরা বের করব তখন সেটা হয়ে যাবে 6/7 ওহম, 6/7 ওহম। তাহলে 6/7 ওহম আমাদের অপশানে আছে। তাহলে হয় কোশ্চেনটা ভুল ছিল, ঠিক আছে, অথবা প্রিন্টিং মিস্টেক থাকতে পারে। 1/6 হলে পারে আমাদের উত্তর হবে এটা 1/42, আর যদি 6 হয় তাহলে পারে আমাদের উত্তর হবে 7/6। আমরা যেটা পদ্ধতি সেটা করব, ভুল হলে পারে সেটা আমাদের কিছু করার নেই, আনসার ভুল থাকতেই পারে, কোশ্চেন ভুল আসতেই পারে। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেন একটা বলছে যে স্বভুজির কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নিচের তালিকাতে দেওয়া হয়েছে, প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি স্বভুজির ক্ষেত্রে সঠিক নয় সেটা তোমাকে বলতে হবে। তাহলে একটা স্বভুজি স্বভুজি কারা, আগে আমরা জানি নি স্বভুজি কারা। স্বভুজি হচ্ছে যারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে তাদেরকে আমরা স্বভোজী বলে থাকি। অর্থাৎ বলছে যে পুষ্টি প্রক্রিয়ায় জীবেরা নিজেদের দেহে খাদ্য সংশ্লেষ করে পুষ্টি সম্পন্ন করে তাদেরকে স্বভোজী পুষ্টি বলে। আর যে সমস্ত জীব এই স্বভোজী পুষ্টি সম্পন্ন করে তাদেরকেই বলা হয় স্বভোজী। যেমন তোমার সমস্ত সবুজ উদ্ভিদ এরা হচ্ছে স্বভোজী, এককোষী প্রাণী ইউগ্লিনা, ক্রাইসিমেবা এরা হচ্ছে প্রত্যেকে কি স্বভোজী পুষ্টি সম্পন্ন করে, তাই জন্য এরা সকলে স্বভোজী, নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। এবার বলছে শর্করা যা সঙ্গে সঙ্গে ব্যবহৃত হয় না তা গ্লাইকোজেন রূপে সঞ্চিত রাখে। উদ্ভিদ শর্করা যেগুলো তাদের দেহে কাজে লাগে না সেগুলোকে কি রূপে সঞ্চিত রাখে, শ্বেতসার রূপে সঞ্চিত রাখে, নিশ্চয়ই গ্লাইকোজেন রূপে সঞ্চিত রাখে না। তাহলে এটা আমাদের ভুল কথা বলছে, উদ্ভিদ সঞ্চিত করে শ্বেতসার রূপে, শ্বেতসার রূপে উদ্ভিদ কি করে সেটাকে সঞ্চয় করে রাখে, উদ্ভিদ শ্বেতসার হিসাবে সঞ্চয় করে, নট গ্লাইকোজেন, গ্লাইকোজেন হিসাবে প্রাণীরা সঞ্চয় করে, তাই এটা ভুল। বলছে সব সবুজ উদ্ভিদ কিছু ব্যাকটেরিয়া হলো স্বভোজী, একদম ঠিক কথা বলেছে। এদেরকে প্রাথমিক উৎপাদক বলা হয়, অবশ্যই এরা একদম সূর্যের রশ্মি নিয়ে যেহেতু খাদ্য তৈরি করে তাই এদেরকে প্রাথমিক উৎপাদক বলে। স্বভোজী কার্বন এবং শর্করার চাহিদা পূরণ হয় সালোক সংশ্লেষের মাধ্যমে, একদমই এরা সালোক সংশ্লেষের মাধ্যমে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন করে, তাই জন্য আমরা দেখতে পাচ্ছি অপশন এ যেহেতু ভুল তাই এটা আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাব আমাদের 5 নম্বর কোশ্চেন। এছাড়া এখানে মনে রাখবে যে স্বভোজী পুষ্টি দুটি পর্যায়ে সম্পন্ন হয়, একটা হচ্ছে সংশ্লেষ আর হচ্ছে আত্তীকরণ। এদের আর কোনো পুষ্টির পর্যায় থাকে না, মাত্র দুটি পর্যায় থাকে, সালোক সংশ্লেষ এবং আত্তীকরণ। নেক্সট আমরা চলে যাব আমাদের 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন আমাদের একটা ভালো কোশ্চেন দিয়েছে, বলছে একটা যৌগ যেখানে এ লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে, এ কি করছে, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে বুদবুদ তৈরি করে।
আচ্ছা, এই একটা যৌগ যেটা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে, করে বুদবুদ তৈরি করছে। উৎপন্ন গ্যাসটি চুন জলকে ঘোলা করে দেয়। উৎপন্ন যে গ্যাস সেটা চুন জলকে ঘোলা করে দেয়। এই যৌগটির নাম কি? এই যৌগটা এই চারটের মধ্যে যে কোনো একটা। তো এবার এখানে যদি তোমার মুখস্থ থাকে তাহলে তুমি অ্যান্সার সহজেই করতে পারবে, যদি তুমি জেনে থাকো। ঠিক আছে, যদি না জেনে থাকো তাহলে একটু বেসিক নলেজ তোমাকে অ্যাপ্লাই করতে হবে। যেমন দেখো, NaCl হচ্ছে লবণ আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। NaCl লবণ আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, এদের মধ্যে বিক্রিয়া হওয়ার মতন চান্সেস নেই, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে বিক্রিয়া হয়ে উৎপন্ন করে। তাই NaCl কে আমি বাইরেই রাখছি, কারণ এটা একটা নর্মাল সল্ট, নিষ্ক্রিয় লবণ একটা বলতে পারো। আচ্ছা, জিঙ্ক যদি এদের সঙ্গে বিক্রিয়া করে তাহলে কি করবে? জিঙ্ক যদি বিক্রিয়া করে HCl এর সঙ্গে তাহলে কি হবে? 2HCl বিক্রিয়া করে, আমরা জানি ধাতুর সঙ্গে কোনো অ্যাসিডের বিক্রিয়া হলে পারে কি উৎপন্ন হয়? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, তুমি বলতে পারো হাইড্রোজেন গ্যাস বুদবুদ আকারে বেরোবে, হতে পারে, আমরা দেখছি কি হতে পারে। আচ্ছা, যদি NaOH এর সঙ্গে বিক্রিয়া হয়, NaOH এর সঙ্গে যদি বিক্রিয়া হয় HCl এর, তাহলে কি হবে? NaOH এর সঙ্গে বিক্রিয়া হলে কি হবে সেটাও আমরা সকলে জানি, যে NaOH এর সঙ্গে যদি বিক্রিয়া হয় তাহলে উৎপন্ন হবে NaCl প্লাস হচ্ছে H2O উৎপন্ন হবে। তো এখানে যারা উৎপন্ন হচ্ছে এরা কেউই বুদবুদ আকারে বেরোবে না, তো এই বিক্রিয়াটা আমাদের কোনো কাজে লাগছে না, বাদ দিলাম। গেল। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে পড়ে রইল সোডিয়াম কার্বনেট, Na2CO3। এটা যদি HCl এর সঙ্গে বিক্রিয়া করে, এটা যদি HCl এর সঙ্গে বিক্রিয়া করে তাহলে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? এই বিক্রিয়া করে উৎপন্ন করে 2NaCl প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে জল উৎপন্ন করে। তাহলে এখানে দেখো কার্বন ডাই অক্সাইড, এটা গ্যাস আকারে বেরোবে। তাহলে আমরা পেলাম এ যখন বিক্রিয়া করছে সে একটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে, এ বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে। এবার আমাদের ক্লুটা দিয়েছে দেখো, উৎস গ্যাসটি চুন জলকে ঘোলা করে দেয়। যে গ্যাসটা উৎপন্ন হচ্ছে সে কি করছে? চুন জলকে ঘোলা করে দেয়। তাহলে চুন জল মানে কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে আমরা জানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে মানে চুন জলের মধ্যে যদি কার্বন ডাই অক্সাইড চালনা করা হয় তাহলে সেখানে ক্যালসিয়াম কার্বনেটের অদক্ষেপ উৎপন্ন হয়, তার ফলে চুন জল কি হয়ে যায়? ঘোলা হয়ে যায়। ঘোলা হয়ে যায়, ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়, তার ফলে চুন জল কি হয়? ঘোলা হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারছি যে যখন তোমাকে বলছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার ফলে চুন জল ঘোলা হয়ে যাচ্ছে, তার মানে সেখানে অবশ্যই আমরা কার্বন ডাই অক্সাইড চালনা করেছি। এবার কার্বন ডাই অক্সাইড যদি চালনা করে থাকি তাহলে HCl এর সঙ্গে কার বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে? উৎপন্ন হচ্ছে Na2CO3 এর বিক্রিয়ায়। তাই আমাদের সঠিক উত্তর হবে এটা। তাই অ্যাকচুয়ালি তোমাকে যেটা মনে রাখতে হবে, এই সোডিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়াটা যদি তোমার মনে থাকে, যেই বিক্রিয়ার ফলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, তাহলে তুমি অ্যান্সার করতে পারবে। এই রিয়াকশনের দিকে কিন্তু একটু গুরুত্ব দিতে হবে। নেক্সট আমরা চলে যাব আমাদের 6 নম্বর কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেন বলছে আধুনিক পর্যায় সারণীতে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ পর্যায়ে এবং সপ্তম পর্যায়ের কতগুলি করে মৌল থাকতে পারে সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, এবার এটা তোমাকে একদম পর্যায় সারণীর একদম বেসিক জায়গা থেকে কিন্তু প্রশ্নটা করে দিয়েছে, একদম বেসিক জায়গা থেকে প্রশ্নটা করে দিয়েছে। তার জন্য ভালো করে পর্যায় সারণী তৈরি থাকা দরকার। যেমন দেখো, আমরা এখানে একটা চার্টের মাধ্যমে আমাদের ক্লাস যখন করিয়েছিলাম পিরিয়ডিক ক্লাসিফিকেশন বা পিরিয়ডিক টেবিল, সেখানে করানো আছে। দেখো, প্রথম পর্যায় সেখানে দুটো মৌল থাকে। কি কি মৌল থাকে লেখা আছে, প্রথম মৌল আর শেষ মৌল লেখা আছে। দ্বিতীয় পর্যায়ে যদি দেখো তাহলে সেখানে 8টা মৌল থাকে। তৃতীয় পর্যায়ে যদি দেখো তাহলে সেখানে 8টা থাকবে। চতুর্থ পর্যায়ে যদি দেখো সেখানে 18টা থাকে। পঞ্চম পর্যায়ে দেখো সেখানে 18টা মৌল থাকে। ষষ্ঠ পর্যায়ে দেখো 32টা থাকে এবং সপ্তম পর্যায়ে দেখো 32টা থাকে। তাহলে আমাদের বলেছে কোথা থেকে? তৃতীয় থেকে সপ্তম পর্যন্ত। তাহলে আমাদের কি আসছে? 8, 18, 18, 32 অ্যান্ড হচ্ছে 32। এই হচ্ছে টোটাল গল্প। তাহলে আমরা এখানে কোথায় পাচ্ছি? আমরা দেখো অপশন দিতে পাচ্ছি 8, 18, 18, 32, 32। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের এটা উত্তর হয়ে যাবে অপশন ডি। তার জন্য তোমাকে কিন্তু এইটা মনে রাখতে হবে, এটা মনে না রাখলে তুমি উত্তর করতে পারবে না। এই কারণেই কিন্তু গ্রুপ ডি এক্সামে অনেক স্টুডেন্টের কাছে জেনারেল সায়েন্সের পোর্শনের কোশ্চেন কিন্তু খুব কঠিন লেগেছিল। তার কারণ হচ্ছে এই টাইপের কোশ্চেনের উত্তর না করতে পারা। ঠিক আছে, চলো এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন। বলছে 3 ভোল্ট বিভব পার্থক্যের একটি তামার তার যুক্ত করে ওই তারের মধ্যে একটি 0.1 অ্যাম্পিয়ার ধ্রুবক তড়িৎ প্রবাহ প্রবাহিত করা হলে তারটির রোধ কত হবে? একদম সহজ কোশ্চেন দিয়েছে, এর থেকে সহজ কোশ্চেন হয় না। আমরা ওহমের সূত্র অনুযায়ী জানি V = IR, তাহলে রোধ = আমরা জানি V/I।
ভি বাই আই, তাহলে ভি কত, ভি হচ্ছে 3 ভোল্ট বলে দিয়েছে, অ্যাম্পিয়ার কত দিয়েছে, আই কত দিয়েছে 0.1, তাহলে দশমিক তুলে দিলে ওপরে আসবে 30, নিচে হবে 1, তাহলে পারে আমাদের উত্তর হয়ে যাবে কত 30 ওহম। তাহলে অপশন এ এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, এক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা 8 নম্বর কোশ্চেনে যাব, এটা হচ্ছে 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে, দেখো 8 নম্বর কোশ্চেন হেভি কোশ্চেন দিয়েছে, যে গুড়ের কোশ্চেন দিয়েছে, ঝোলা গুড়, অনেকেই জানো ঝোলা গুড় চিড়ে থাকো বাড়িতে ব্যবহার করা হয়। তো বলছে সেই গুড় এর সন্ধান প্রক্রিয়ায় নিচের কোন কার্বন যৌগটি তৈরি হবে, অর্থাৎ গুড়ের যদি ফার্মেন্টেশন করো তাহলে পারে কোন যৌগটা উৎপন্ন হবে। তো যারা একটু পড়াশোনা করে, যারা একটু জানে অর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে, যাদের ধারণা আছে, তারা অন্তত এটার অ্যান্সার সঠিক করতেই পারবে। ঠিক আছে, তারা এর উত্তর সঠিকভাবে করতেই পারবে। কেন করতে পারবে, আমরা জানি সন্ধান প্রক্রিয়ার ফলে, এবং যারা গ্রাম বাংলায় থাকে তারাও জানে যে এই সন্ধান প্রক্রিয়ার ফলেই কি তৈরি করা হয়, মদ তৈরি করা হয়। আর মদ হিসাবে আমরা যেটাকে ইউজ করে থাকি সেটা হচ্ছে ইথানলকে ইউজ করে থাকি। তাহলে গুড়ের সন্ধান প্রক্রিয়ায় যে যৌগটা উৎপন্ন হবে সেটা আলটিমেটলি সেটা উৎপন্ন হবে ইথানল, আর অন্য কোনোটাই উৎপন্ন হবে না। ঠিক আছে, তো ইথানল যখন উৎপন্ন হচ্ছে, তো ইথানলের আমরা একটা সংকেতটা দেখে নিই, CH3 CH2OH, এটা হচ্ছে ইথানলের সংকেত। মিথেনের সংকেত CH4, আমি লিখে দিচ্ছি একটাই কারণ কাজে লাগতে পারে। প্রোপানলের সংকেত হচ্ছে CH3 CH2 CH2, ভবিষ্যতে কোনো প্রশ্নে কাজে লাগতে পারে। ইথেনের সংকেত হচ্ছে কি, ইথেনের সংকেত হচ্ছে C2H6, এটা হয়ে যাচ্ছে ইথেনের সংকেত। তাহলে আমাদের যে যৌগটা উৎপন্ন হলো তার নাম ইথানল। এবার আমরা একটু দেখে নিই কিভাবে যৌগটা উৎপন্ন হচ্ছে। দেখো আমাদের এখানে কি দিয়েছে, গুড়, গুড় দিয়েছে। ঠিক আছে, গুড়, এই গুড়ের যদি তুমি সংকেত দেখো তাহলে সেটা কি, সংকেত হচ্ছে C12H22O11, এটা হচ্ছে আমাদের গুড় যেটা দিয়েছে সেই গুড়ের সংকেত। এই গুড় এর মধ্যে যদি তুমি ইস্ট দিয়ে দাও, এখানে যদি তুমি ইস্ট দিয়ে দাও, সেই ইস্ট কি করবে, ইনভার্টেজ নামক একটা উৎসেচক নিঃসরণ করে। ইনভার্টেজ ইনভার্টেজ নামক একটা উৎসেচক সে নিঃসরণ করবে। গুড় জল দেবে বাড়িতে, গুড় জল ভিজিয়ে রেখে দেবে, সেই গুড় জলটাই মদো মদো গন্ধ হয়ে যায়। তার কারণ হচ্ছে ওখানে ওই ইস্টের দ্বারা, ইনভার্টেড উৎসেচকের দ্বারা কি তৈরি হবে, গ্লুকোজ তৈরি হবে। গ্লুকোজ হচ্ছে C6H12O6 তৈরি হবে গ্লুকোজ। শুধু গ্লুকোজ তৈরি হবে না, তার পাশাপাশি ফ্রুক্টোজও তৈরি হবে। ফ্রুক্টোজ মানেও হচ্ছে C6H12O6। এদের শুধু স্ট্রাকচারে আলাদার জন্য গ্লুকোজ ফ্রুক্টোজ নাম হয়। তাহলে আমাদের গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি হলো। এবার এই যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হলো, এটা ওই ইস্ট নিঃসৃত আরো একটা এনজাইম আছে। ঠিক আছে, সেই এনজাইমের সাহায্যে, সম্ভবত জাইমেজ নামক কোনো এনজাইম আছে, সেই এনজাইম দ্বারা জারিত হবে। জারিত হয়ে তোমার ওই ইথাইল অ্যালকোহল C2H5OH, ইথাইল অ্যালকোহল, এবং তার সঙ্গে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। এটা হচ্ছে সেই টোটাল বিক্রিয়া, এটার নাম হচ্ছে ইথানল। ইথানল এখানে তোমার উৎপন্ন হবে। চলো নেক্সট আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার ফলে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে 6টি জলের অণু তৈরি হয় তার উৎস কি, সেটাই আর কি এক কথায় জানতে চাইছে। বলছে সালোক সংশ্লেষের সময় যে 6টি জলের অণু তৈরি হয় সেটা কোথা থেকে তৈরি হয়। তাহলে আমরা একটু দেখে নিই। দেখো রাসায়নিক বিক্রিয়াটা সালোক সংশ্লেষের খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। C6CO2 + 12H2O, এখানে সূর্যালোক লাগবে, তার ফলে বিক্রিয়ার ফলে C6H12O6 উৎপন্ন হয়, 6O2 উৎপন্ন হয় এবং 6H2O উৎপন্ন হয়। তো এই যে আমাদের 12 অণু জল লাগে, সেই 12 অণু জলের মধ্যে থেকে জলের কিছুটা অণু ভেঙে যায়, ভেঙে গিয়ে অক্সিজেন উৎপন্ন করে, এবং বাকি যেটা OH- আয়ন থাকে সে কি করে, ওই ক্লোরোফিল অণুর মধ্যে কার্বন ডাই অক্সাইডের কে ভাঙার জন্য সেটাকে কাজ করে, এবং কার্বন ডাই অক্সাইড থেকে কিন্তু আমাদের এই যে কার্বোহাইড্রেট তৈরি হয়, সেখানের কার্বন এবং অক্সিজেনের উৎস হচ্ছে কার্বোহাইড্রেট। আর এই জলের কিছু অণু থেকে যায়, সেই অণুটাই এখানে তোমার বিক্রিয়া শেষে জল হিসাবে চলে আসে। তাহলে আমাদের এখানে যে জলটা উৎপন্ন হয় সেটা হচ্ছে 12 অণু জল থেকেই সেই জলটা উৎপন্ন হয়। সেখানে মনে রাখবে সালোক সংশ্লেষে 12 অণু জলের সঙ্গে 6 অণু কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন হয়। সালোক সংশ্লেষ বিক্রিয়ায় 1 অণু গ্লুকোজ, 6 অণু জল এবং 6 অণু অক্সিজেন উৎপন্ন হয়। সালোক সংশ্লেষের কাঁচামাল হচ্ছে কার্বন ডাই অক্সাইড, জল এবং সূর্যালোক, এখানে যুক্ত করে নেবে। এই বিক্রিয়ার ফলে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়ায় 6 অণু কার্বন ডাই অক্সাইড গৃহীত হয় এবং 6 অণু কার্বন অক্সিজেন নির্গত হয়।
এবং এই বিক্রিয়ায় জল জারিত হয় এবং কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়। এই কার্বন ডাই অক্সাইডের বিজারণের জন্য ওই OH মাইনাস আয়ন প্রয়োজন হয়। তো এরা হচ্ছে এইভাবে টোটাল বিক্রিয়াটা এখানে সংগঠিত হয়। নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন। বলছে রক্তের তরল ধাত্রী হয়ে গেছে, এটা ধাত্র হবে, ঠিক আছে। রক্তের তরল ধাত্রকে কি বলা হয়? রক্তের তরল ধাত্রকে কি বলা হয়, অর্থাৎ রক্তের যে তরল পার্টটা থাকে সেই পার্টটাকে আমরা কি বলি? সেটাকে অবশ্যই আমরা বলে থাকি রক্তরস। এখানে চার্টের মধ্যে দেখানো হয়েছে যে রক্তকে যদি তুমি দেখো তাহলে রক্তের মধ্যে তুমি প্রায় 55% যা পাবে সেটা হচ্ছে তরল অংশ, যেটাকে রক্তরস বা প্লাজমা বলে। আর বাকি 45% যেটা পড়ে থাকে সেটাই হচ্ছে তোমার রক্তের কোষ বা রক্তকণিকা। রক্তকণিকার মধ্যে তুমি মনে রাখবে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা আছে। শ্বেত রক্তকণিকা দু ধরনের হয়, দানাদার হয়, অদানাদার হয়। দানাদার যেগুলো হয় তার নাম নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। অদানাদার যেগুলো সেগুলো লিম্ফোসাইট, মোনোসাইট, এবং এদের প্রত্যেকের ছবি মনে রাখতে হবে কারণ ছবি থেকে প্রশ্ন আসে। আর প্লাজমার মধ্যে কি পাওয়া যায়? 92% জল পাওয়া যায়, কঠিন পদার্থ 8% পাওয়া যায়, আর বিভিন্ন গ্যাসীয় পদার্থ পাওয়া যায়। এখানে তোমার ইচ্ছা থাকলে এগুলো পড়ে রাখতে পারো, কাজে লাগতে পারে যে কঠিন পদার্থের মধ্যে জৈব পদার্থ, অজৈব পদার্থ হিসাবে কি পাওয়া যায় সেগুলো সমস্ত উপাদানটা এখানে তোমার করে দেওয়া আছে। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের 11 নম্বর কোশ্চেন। বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি স্ত্রী জননতন্ত্রের অংশ নয়? তাহলে স্ত্রী জননতন্ত্রের বা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের অংশ নয় কোনটা সেটা তোমাকে বলতে হবে। চলো ছবিতে দেখে নিই। এখানে একটা ছবি রয়েছে, দেখো এটা হচ্ছে ফিমেল। প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছ এই পাশে যে ছবিটা রয়েছে এটা হচ্ছে আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টের অংশ, ঠিক আছে। তো এখানে যদি তুমি দেখো তাহলে তুমি দেখো দেখতে পাচ্ছ যে জিনিসটা, এই দেখো এটা হচ্ছে ডিম্বাশয়। ডিম্বাশয় হচ্ছে তোমার স্ত্রী একটা রিপ্রোডাক্টিভ অংশের পার্ট, সেটা হচ্ছে ডিম্বাশয়, ঠিক আছে। ডিম্বাশয় আর কি কি বলেছে ওখানে? ডিম্বাশয় বলেছে, ডিম্বনালী বলেছে, আবার ডিম্বনালী বলেছে, আবার ফেলোপিয়ান টিউব বলেছে, দুটোই বলেছে একসঙ্গে। আচ্ছা চলো, এটা হচ্ছে এই দেখো ডিম্বনালী, এটা হচ্ছে ডিম্বনালী, ঠিক আছে। ফেলোপিয়ান টিউব কোনটা? ফেলোপিয়ান টিউব হচ্ছে এই যে ডিম্বনালী যেটা, সেটাকেই কিন্তু ফেলোপিয়ান টিউব বলা হয়। বা এই অংশটাকে তুমি পার্টিকুলার মার্ক করতে পারো, যে অংশটাকে আমি মার্ক করছি এই অংশটা, এই জায়গাটাকে বলা হয় তোমার ডিম্বনালী, ফেলোপিয়ান টিউব বলা হয়। ওই ডিম্বনালীটাকেই ফেলোপিয়ান টিউব বলা হয়। তো এই হলো স্ত্রী জননতন্ত্রের অংশ। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের ডিম্বাশয়, ডিম্বনালী এবং আমাদের ফেলোপিয়ান টিউব, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের স্ত্রী জননতন্ত্রের অংশ। আর পুরুষ জননতন্ত্রের অংশ, পুরুষ জননতন্ত্রের মধ্যে এই যে শুক্রনালী লেখা রয়েছে, এই শুক্রনালীকে ইংরেজিতে বলা হয় ভাস ডেফারেন্স। তাহলে এই শুক্রনালী এটা হচ্ছে আমাদের এর অংশ, পুংজনতন্ত্রের অংশ। এছাড়া এখানে মনে রাখবে এদের স্কোটাম থাকে, শুক্রাশয় থাকে, এপিডিডাইমিস থাকে, প্রোস্টেট থাকে। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে কি পুরুষ জননতন্ত্রের অংশ। আর এদের ক্ষেত্রে তুমি যেগুলো রয়েছে দেখতে পাচ্ছ, জরায়ু বা ফান্ডাস থাকে এখানে, ঠিক আছে, ইউটেরাস থাকে। এই জিনিসগুলো কিন্তু স্ত্রী জননতন্ত্রে দেখতে পাবে, সার্ভিক্স দেখতে পাবে। এই নামগুলো কিন্তু দিয়ে বিভিন্নবার প্রশ্ন করে। তাহলে এখন আমাদের যে প্রশ্নটা দিয়েছে, তাহলে এই প্রশ্নের জন্য আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা কি হয়ে যাচ্ছে? আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ভাস ডেফারেন্স। ভাস ডেফারেন্সের ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভাস ডেফারেন্স, ঠিক আছে। চলো আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাই। পরবর্তী কোশ্চেন বলছে যে, এটা একটা ভালো কোশ্চেন দিয়েছে। বলছে ধরুন একটা পিনকে একটি অবতল দর্পণের সামনে রাখা হলো এবং পিনটি আকৃতির থেকে 3 গুণ বড় একটি সৎ প্রতিবিম্ব পর্দাতে গঠিত হলো। তারপর পিনটি এবং পর্দাকে সরানো হলো যতক্ষণ পর্যন্ত না প্রতিবিম্বের আকৃতি 6 গুণ বেশি হয়। যদি পর্দাটি 24 সেন্টিমিটার সরানো হয় তাহলে বস্তুটিকে কত দূর সরানো হয়েছিল? খুব ভালো অঙ্ক এটা, খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। কেন ভালো অঙ্ক বলছি? অঙ্কটা করতে গেলে বুঝতে পারবে যে হ্যাঁ কেন বললাম ভালো অঙ্ক। চলো দেখো, অঙ্কটাতে তোমাকে বলেছে প্রথম কন্ডিশনটাকে নিয়ে কাজ করো, যে প্রথমে হচ্ছে 3 গুণ প্রতিবিম্ব তৈরি করতে হবে। তাহলে 3 গুণ প্রতিবিম্ব যদি তৈরি করতে হয়, তাহলে আমরা জানি রৈখিক বিবর্ধন একটা দর্পণের ক্ষেত্রে কি হয়? মাইনাস ভি বাই ইউ হয়। তাহলে মাইনাস ভি বাই ইউ হলে আমাদের প্রথম ক্ষেত্রে বলেছে 3 গুণ হবে। তাহলে 3 গুণ হলে পারে আমরা এটা পাচ্ছি। এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা এখান থেকে ভি এর মান, ইউ এর মান বের করি।
তাহলে ইউ ইজিক্যাল টু লিখতে পারি মাইনাস ভি বাই থ্রি, এটা লিখতে পারি মাইনাস ভি বাই থ্রি লিখতে পারি। ঠিক আছে, নেক্সট হচ্ছে, এটা গেল আমাদের প্রথম কেস। তাহলে এই কেসের সাপেক্ষে যদি তোমাকে বের করতে হয় যে ফোকাস দৈর্ঘ্য কত, তাহলে তুমি কি করবে? ফোকাস দৈর্ঘ্য, আমরা জানি ফোকাস দৈর্ঘ্য বের করার ফর্মুলা 1/f ইজিক্যাল টু 1/v প্লাস কি হয় 1/u হয়, যখন দর্পণ তখন এটা হয়। তাহলে আমরা এই 1/u-টাকে রিপ্লেস করে দিচ্ছি কি দিয়ে? রিপ্লেস করে দিলাম 3/v দিয়ে, আর এখানে সাইনটা ইউ এর মান মাইনাস আছে তাই মাইনাস করে দিলাম। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আসছে মাইনাস 2/v, তাহলে মাইনাস 2/v এটা আসছে। তাহলে আমরা ফোকাস দৈর্ঘ্য কত পেলাম এখান থেকে? এই সিচুয়েশন থেকে আমরা ফোকাস দৈর্ঘ্য কত পাচ্ছি? তাহলে আমরা এখান থেকে ফোকাস দৈর্ঘ্য যেটা পেলাম সেটা হচ্ছে মাইনাস v/2, এটা গেল আমাদের প্রথম ফোকাস দৈর্ঘ্য, প্রথম ক্ষেত্রে প্রথম কন্ডিশন অনুযায়ী। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয় কন্ডিশন তোমাকে যেটা বলেছে সেটাকে চলে আসো। দ্বিতীয় কন্ডিশনে, দ্বিতীয় কন্ডিশন তোমাকে বলেছে 6 গুণ বেশি হতে হবে, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে ম্যাগনিফিকেশন হবে তোমার 6 গুণ। তাহলে সেটাকে আমি নিচ্ছি ভি ড্যাশ আর ইউ ড্যাশ করে দিলাম। তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট লিখতে পারি একবারে ইউ ড্যাশ ইজিক্যাল টু মাইনাস ভি ড্যাশ বাই 6 লিখতে পারি, যেহেতু এখানে করেছি তাই ভেঙে লিখলাম না। এবার এখান থেকে আমরা যদি এফ এর মান বের করি, দেখো দুটোই যেহেতু একই দর্পণে কাজ করছি তাই জন্য দুটো ক্ষেত্রে কি এফ আমাদের ফিক্সড আছে, এফ এর মানের কোনো চেঞ্জ হবে না, এফ আমাদের ফিক্সড আছে। তাহলে এখান থেকে যদি আমরা বের করি 1/v ড্যাশ প্লাস 1/ হচ্ছে ইউ ড্যাশ, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1/v ড্যাশ, এটাকে মাইনাস লিখবো, লিখে ওপরে লিখবো 6/v ড্যাশ। তাহলে এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি মানটা বেরিয়ে আসছে মাইনাস 5/v ড্যাশ। তাহলে এখান থেকে আমাদের ফোকাস দৈর্ঘ্য মানে এফ কত আসলো? এখান থেকে আমাদের এফ কত আসছে? এখান থেকে আমরা পাচ্ছি এফ ইজিক্যাল টু মাইনাস ভি ড্যাশ বাই 5। তো এখান থেকে আমাদের এই ভ্যালুটা আসলো। করা হলো কত বড় অঙ্ক, তাহলে তুমি দেখো অঙ্কটা কিভাবে দিয়েছে। নেক্সট এবার দেখো আমরা যেগুলো পেয়েছি, এবার আরো একসঙ্গে একটা ইনফরমেশন আমরা পেলাম যে দুটো ফোকাস দৈর্ঘ্যই তো সেম, কারণ দুটোই তো হচ্ছে একই দর্পণের সামনে করা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে ভি ড্যাশ বাই 5 ইজিক্যাল টু v/2, এটা আমরা বলতে পারি। এবার দেখো ভি ড্যাশের মান তোমাকে বলে দিয়েছে, দেখো কি বলেছে, আগে যেখানে ছিল পর্দাটা, আগে যেখানে পর্দাটা ছিল সেখান থেকে 24 সেন্টিমিটার সরানো হয়েছে, মানে আগে যেখানে ছিল তার থেকে 24 সেন্টিমিটার সরানো হয়েছে। আগে কোথায় ছিল? ভিতে ছিল, তা থেকে আরো 24 সরানো হয়েছে। তাহলে ভি ড্যাশের মান কত? ভি প্লাস 24 হবে। তাহলে এখানে আমি মানটা বসিয়ে দিই, ভি প্লাস 24 ডিভাইডেড বাই কি হবে 5 ইজিক্যাল টু v/2 হবে। এবার ক্রস মাল্টিপ্লাই যদি করো তাহলে 2v প্লাস 48 হবে, 2v/48 হবে, আর এদিকে হচ্ছে তোমার 5v হবে। তাহলে এখান থেকে যদি তুমি লেখো তাহলে তুমি লিখতে পারো 3v ইজিক্যাল টু 48। তাহলে ভি এর মান তুমি এখান থেকে কত পাচ্ছ? ভি এর মান তুমি পাচ্ছ 16। তাহলে ভি ড্যাশ এর মান কত পাচ্ছ? ভি ড্যাশ এর মান পাচ্ছ 16 প্লাস 24, 16 প্লাস 24 করা মানে কত? 40 আসছে। তাহলে আমরা ভি এবং ভি ড্যাশের মান পেয়ে গেছি। আমাকে বের করতে হবে কি? আমাকে বের করতে হবে যে বস্তুটাকে কত দূরে সরানো হয়েছে, তার মানে আমাকে বের করতে হবে যে ইউ ড্যাশ মাইনাস ইউ সেটা ইজিক্যাল টু কত আসবে, সেটাকে আমার বের করতে হবে। তাহলে চলো আমি কিছুটা অংশ মুছে দিই, না হলে মান বের করতে পারবো না। চলো তাহলে এবার দেখো আমাদের ইউ কত আসবে, ইউ কত আসছে আমাদের, আমাদের ইউ কত আসছে, ইউ আসছে দেখো আমরা ছিল ইউ কত ছিল, ইউ ছিল মাইনাস ভি, মাইনাস হচ্ছে কত ভি বাই 3 ছিল, তাহলে এটা হচ্ছে 16/3। আর ইউ ড্যাশ কত ছিল? ইউ ড্যাশ ছিল মাইনাস ভি ড্যাশ বাই, ভি ড্যাশ বাই হচ্ছে তোমার কত ছিল? 5 ছিল, 5 ছিল তো, মেবি তাই ছিল, না 5 না 6 ছিল, সরি 6 ছিল, 6 গুণ করা হয়েছিল, হ্যাঁ। তাহলে এবার তুমি বের করো ইউ ড্যাশ মাইনাস ইউ ইজিক্যাল টু কত, একবারে তুমি লিখতে পারো যেটা, সেটা আমরা যদি লিখি তাহলে এদিকে হচ্ছে আমাদের এটা এটা কেটে দাও, তাহলে এখানে আসছে 20/3। তাহলে আমরা লিখতে পারি ইউ ড্যাশের মান 20/3। দুই জায়গা থেকে মাইনাস সমান, তাই মাইনাসকে আমি সরিয়েই দিচ্ছি, কোনো অসুবিধা নেই, কোনো ব্যাপারও নেই। তো আবার তুমি লিখতেও পারো মাইনাস, তাতেও কোনো সমস্যা নেই।
দেখো মাইনাস, অনেকের আবার মনে সন্দেহ আসবে, তো এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটাকে আমরা লিখতে পারি 16/3। তাহলে নিচে আসছে দেখো 3, আর ওপরে আসছে দেখো -20 আর 16, বিয়োগ করলে পারে -4। তাহলে -4/3 সেন্টিমিটার। মাইনাস আসছে কেন? দর্পণের সামনে প্রতিবিম্ব গঠিত হয় সেই জন্য। তাহলে আমরা কত করতে পারবো? 4/3। তার মানে অপশন সি এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। যারা বুঝতে পারলেন না, যাদের মোটামুটি মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল, তাদেরকে আমি বলবো একটাই কথা, যে আরেকবার পেছনের থেকে দেখে নেবে, তাহলে আশা করছি বুঝতে পেরে যাবে। এ ধরনের অঙ্ক আসলে পরীক্ষায় কিন্তু খুব চাপ, তখন পরীক্ষার সময় এত কিছু ভাবনা চিন্তা করে করা সম্ভব নয়। চলো নেক্সট বলছে, মানব দেহে সাধারণ কোষে 46টি ক্রোমোজোম থাকে, কিন্তু জনন কোষে কতগুলো থাকে? আমরা জানি যে 46টা যদি থাকে আমাদের নর্মালি, তাহলে আমাদের যে জনন কোষে কত থাকবে? অর্ধেক হয়ে যাবে, কারণ আমাদের দেহ যেটা সাধারণ কোষ সেটা হচ্ছে ডিপ্লয়েড কোষ, আর যেটা জনন কোষ সেটা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। তার মানে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকবে। তাই 46-এর অর্ধেক করলে পারে সেটা হচ্ছে 23টি ক্রোমোজোম থাকবে। নেক্সট আমরা চলে যাচ্ছি, ক্রোমোজোম সম্বন্ধে কিছু বলা হয়েছে। বলছে ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের নিউক্লিয় জালিকা থেকে সৃষ্টি হয়, এবং প্রোটিন নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত স্বপ্রজনশীল সুতোর মতন জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে, সেটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ডিএনএ থাকে, এবং ডিএনএর একটি নির্দিষ্ট অংশকে আমরা জিন বলে থাকি। জিনকে ক্রোমোজোমের কার্যগত একক বলে, অর্থাৎ ক্রোমোজোমের ক্ষুদ্রতম একক হচ্ছে জিন। অনেকগুলো জিন নিয়ে ডিএনএ তৈরি হয়, আর ডিএনএ নিয়ে অনেকগুলো ডিএনএ নিয়ে ক্রোমোজোম তৈরি হয়। বিষয়টা এরকম। তো কোষ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলি স্পষ্ট দেখা যায়, এটা একদম মনে রাখতে হবে, মেটাফেজ দশায়। আর ক্রোমোজোমগুলি প্রধানত দুটো অংশ থাকে, একটা হচ্ছে ক্রোমাটিড, একটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। ক্রোমাটিড হচ্ছে ওই অংশগুলো, এরকম অংশ থাকে, এগুলোকে হচ্ছে ক্রোমাটিড বলা হয়, আর এই মাঝখানে যে অংশটা যুক্ত থাকে সেই অংশটাকে সেন্ট্রোমিয়ার বলা হয়। নেক্সট আমরা চলে যাচ্ছি, কি বলছে? বলছে পশ্চিমবঙ্গে একটি ক্ষয়প্রাপ্ত বনকে পুনরুজ্জীবিত করতে বন কর্মকর্তা একে ব্যানার্জি কোন মডেল ব্যবহার করেছিল? এটা ডাইরেক্ট কোশ্চেন। এটার ক্ষেত্রে মনে রাখতে হবে যে তিনি স্থানীয় লোকেদের বন বিবর্ধকের সাথে যুক্ত করেছিলেন, যাতে স্থানীয় মানুষরা সেই বনে যায়, বনগুলোর পরিচর্যা করে, গাছ কাটা বন্ধ করে। তার ফলে কি হবে, এবং নতুন চারা লাগালে সেগুলোকে তারা যেন যত্ন করে, সেইটার ব্যবস্থা তিনি করেছিলেন। তাহলে এখানে অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাচ্ছি, বলছে যখন আলো লম্ব বরাবর আপতিত হয় ও বায়ু থেকে জল মাধ্যমে চালিত হয়, তখন আলোর গতিপথের অভিমুখ কি হবে? চলো দেখে নিই। বলছে দেখো, জল থেকে বায়ুতে আসছে, জল মানে কি, এই বায়ু মানে কি? বায়ু মানে হচ্ছে লঘু মাধ্যম, আর জল মানে কি? সেটা অবশ্যই একটা ঘন মাধ্যম, তাহলে এখানে আমরা যে ছবিটা এঁকেছি সেটা হচ্ছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো। যখন আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে, তখন আলো কি হয়? প্রতিসরণের ফলে যখন ঘন মাধ্যমে প্রবেশ করে, তখন ও যে পথে যাওয়ার কথা ছিল সেখান থেকে কিছুটা সরে যায়। অর্থাৎ আমাদের যে অভিলম্ব রয়েছে, এই যে এন অভিলম্ব, এই অভিলম্বের দিকে সে কি করে? অভিলম্বের দিকে সরে আসে, এখানে হয়। কিন্তু আমাদের এখানে বলেছে যে জল এবং বায়ু মাধ্যমে চালিত হয় কিভাবে? লম্ব বরাবর। তাহলে এই লম্ব বরাবর, অর্থাৎ এন লম্ব বরাবর যদি কোনো আলোকরশ্মি আপতিত হয়, তাহলে কি হবে? সে লম্ব বরাবর বেরোবে, অর্থাৎ তার কোনো অভিমুখের পরিবর্তন হবে না। তাই এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন বি, কোনো রকম পরিবর্তন হবে না। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের 16 নম্বর কোশ্চেন। বলছে একটি গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার পর প্রথমে পরাগরেণুর কি ঘটে? তাহলে একটা গর্ভমুণ্ডে পরাগরেণু স্থানান্তরিত হওয়ার পর সেই পরাগরেণুর কি ঘটবে সেটা তোমাকে জিজ্ঞাসা করেছে। কি ঘটে আমরা একটু দেখে নিই। দেখো এখানে তোমার একটা ফুলের গর্ভদণ্ড বা গর্ভদণ্ডের ছবি দিয়েছে, বা গর্ভকেশর চক্রের ছবি দেওয়া হয়েছে। এই গর্ভকেশর চক্রের মাথায় কি এসেছে? পরাগরেণুগুলো এসে পড়েছে। এই পরাগরেণু এসে যখন পড়বে গর্ভমুণ্ডে আসার পর যখন এসে পড়বে, তখন কি হবে? এই পরাগরেণুগুলো আস্তে আস্তে কি করবে? একটা নল তৈরি করবে। দেখো এখানে এই বীজের অঙ্কুরের মতন কিছু একটা উপবৃদ্ধি তৈরি হয়েছে, এই ছবিটাই দেখো। এখানে প্রথমে একটু তৈরি হবে, তারপর আরেকটা দেখো, আরেকটা ছবি ওর থেকে একটু বড় হয়েছে। তারপর কি হচ্ছে? এই নলটা আস্তে বড় হতে হতে একদম গর্ভাশয়ের মধ্যে চলে আসবে। এবার যখন গর্ভাশয়ের মধ্যে চলে আসবে, তখন ওই নলের মাধ্যমে এই পরাগরেণুর মধ্যে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসটা চলে আসবে এবং তোমার গর্ভাশয়ের ভিতর প্রবেশ করবে। এই গর্ভাশয়ের ভিতর প্রবেশ করার পরপরই গর্ভাশয়ের মধ্যে কি আছে? ডিম্বাণুগুলো রয়েছে। ঠিক আছে, ডিম্বাণু রয়েছে। এই ডিম্বাণুগুলোর মধ্যে ওই যে পরাগরেণু আসবে, সে কি করবে? এসে ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে
সে কি গঠন করবে? সেখান থেকে ফল গঠন করবে, অর্থাৎ নিষেক প্রক্রিয়া সম্পন্ন হবে। তো এইভাবে জিনিসটা ঘটে। তাহলে কি করছে, আমরা একটা পরাগরেণু যখন এসে গর্ভদণ্ডে পতিত হচ্ছে, হওয়ার পর সেখান থেকে কি করছে, একটা নলের মতন উপবৃদ্ধি তৈরি করছে। সেই নলটা আস্তে আস্তে বড় হতে হতে একদম ডিম্বাশয় পর্যন্ত যাবে এবং সেই নলের মাধ্যমেই কি করবে, পরাগরেণুগুলোকে ওর মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে টোটাল কাজ হয়। তো এখানে বলছে একটি ডিম্বক নিউক্লিয়াস ত্যাগ করার জন্য দ্রবীভূত হবে না, দ্রবীভূত হওয়ার কোনো ঘটনা ঘটে না। একটি ডিম্বক নিউক্লিয়াস স্থানান্তর করার জন্য একটি নল বৃদ্ধি করে, একদম এই কথাটা ঠিক বলছে যে নল বৃদ্ধি করবে। এটি ডিম্বাশয়ে পৌঁছানোর জন্য গর্ভদণ্ডের মাধ্যমে ভ্রমণ করবে না, এটাকে আমরা বলতে পারবো না, কারণ এখানে প্রথমে কি করবে সেটা জানতে চেয়েছে। নলের মাধ্যমে তো গর্ভদণ্ডের মাধ্যমে ভ্রমণ করবে, ঠিক আছে, কিন্তু সর্বপ্রথম তো তা করছে না, সর্বপ্রথমে নল বৃদ্ধি হচ্ছে। এবং এটি পুংগ্যামেট তৈরি করে মিওসিসের মধ্যে দিয়ে যায়, পুংগ্যামেট তৈরি করতে মিওসিসের মাধ্যমে যায় না, পুংগ্যামেট তৈরি করতে মিওসিসের মাধ্যমে যায় না। আমাদের সর্বপ্রথম যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটা হচ্ছে ও নল বৃদ্ধি করতে থাকে। তাই অপশন বি এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি 3টি কার্বন বিশিষ্ট অণু শ্বসনের সময় তৈরি হয়, অর্থাৎ শ্বসনের সময় 3টে কার্বন অণু বিশিষ্ট অণু গঠিত হয়, সেই অণুগুলোর নাম কি সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তাহলে চলো, আমাদের এখানে দেখো গ্লুকোজের শ্বসন হচ্ছে, শ্বসনের প্রথম পর্যায়ে সাইটোপ্লাজমে ঘটে। এই সাইটোপ্লাজমের মধ্যে গ্লুকোজ কিসে রূপান্তরিত হয়? পাইরুভেটে রূপান্তরিত হয়। এই পাইরুভেটের যদি তুমি সংকেত দেখো, পাইরুভেটের সংকেতটা হয় এরকম, CH3 C ডবল বন্ড O, এবং তা থেকে এদিকে হচ্ছে একটা O মাইনাস হয় আর এদিকে একটা ডবল বন্ড O হয়। তো এইটা হচ্ছে পাইরুভেটের স্ট্রাকচার। এখানে দেখো তুমি একটা, দুটো, তিনটে, অর্থাৎ 3টে কার্বন উৎপন্ন হয়, অর্থাৎ 3টে কার্বন পরমাণু বিশিষ্ট একটা যৌগ উৎপন্ন হয়। একই সঙ্গে এখানে যদি তুমি দেখো আরেকটা জিনিসও উৎপন্ন হয়, সেই জিনিসটার নাম হচ্ছে কি, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। ল্যাকটিক অ্যাসিডের সংকেত যদি তুমি দেখো, সেটা হচ্ছে CH3CH, এদিকে একটা OH থাকে আর একটা হচ্ছে COOH। এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের সংকেত। এখানেও দেখো একটা, দুটো, তিনটে কার্বন আছে। তো ল্যাকটিক অ্যাসিড আর হচ্ছে পাইরুভেট দুটোর মধ্যেই কিন্তু 3টে করে কার্বন পরমাণু আছে। ইথানলের যদি সংকেত দেখো, কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে CH3CH2OH। তাহলে ইথানলের মধ্যে 3টে কার্বন পরমাণু নেই, তাহলে ইথানলের এই গল্পটা হবেই না। আর অক্সিজেনের উপস্থিতিতে যদি হয় কার্বন ডাইঅক্সাইড, সেখানে একটা অণু থাকে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শ্বসনের ফলে যে 3টি কার্বন পরমাণু বিশিষ্ট অণু গঠিত হয়, সেটা শ্বসনের সময় তৈরি হয়, সেটা কি, সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড আর পাইরুভেট। তাই অপশন এ আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাব আমাদের 18 নম্বর কোশ্চেন। বলছে ডোবেরিনার তার মৌলের শ্রেণীবিভাগে কতগুলি ত্রয়ী সূচনা চিহ্নিত করেছিলেন। তাহলে ডোবেরিনার যখন করেছিল তখন আবিষ্কৃত মৌলগুলোর মধ্যে থেকে তিনি যেগুলো করতে পেরেছিল সেটা হচ্ছে 3টে শ্রেণী। একটা হচ্ছে গ্রুপ এ, একটার নাম দিয়েছিলেন তিনি গ্রুপ বি, একটার নাম দিয়েছিলেন তিনি গ্রুপ বি, আর একটার নাম দিয়েছিলেন গ্রুপ সি। গ্রুপ এ কোনটা? যেটা সোডিয়াম, গ্রুপ এ যেটা সেটা হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস এবং আর্সেনিক, এটা হচ্ছে গ্রুপ এ। আর গ্রুপ বি যেটা ছিল সেটা তোমার ছিল এটা ক্যালসিয়াম, টনসিয়াম আর হচ্ছে বেরিয়াম। আর গ্রুপ সি যেটা ছিল সেটা হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটাই হচ্ছে তোমার যখন ডোবেরিনার করেছিল সেই সময় তিনি যে আবিষ্কার মৌল ছিল সেগুলোর মধ্যে থেকে যেগুলোকে বাঁচতে পেরেছিলেন সেটা হচ্ছে এই 3টে গ্রুপে সাজিয়েছিলেন A B C। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 3টি। পরবর্তীকালে আরো রিসার্চের মাধ্যমে আরো অনেকগুলো শ্রেণী আমরা পেয়েছি যেগুলো আমরা দেখেছি, কিন্তু ডোবেরিনার যখন করেছিল তখন কতগুলো পেয়েছিল সেটা হচ্ছে এই 3টে শ্রেণী। চলো নেক্সট বলছে নিচের কোন রাসায়নিক বিক্রিয়াগুলো সংযোজন বিক্রিয়ার উদাহরণ। তাহলে সংযোজন বিক্রিয়া কি? সংযোজন বিক্রিয়া মানে দুটো রিঅ্যাক্ট্যান্ট যুক্ত হয়ে একটা প্রোডাক্ট তৈরি করবে, যেমন এ আর বি যুক্ত হয়ে সি তৈরি করছে। এরকম কিছু এক্সাম্পল তোমাকে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই এক্সাম্পল গুলো এখানে দেওয়া আছে যে জলের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে জল, কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে জল যুক্ত হয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এগুলো প্রত্যেকটাই সংযোজন বিক্রিয়ার উদাহরণ। তাহলে দুটো যুক্ত হয়ে একটা তৈরি হবে। তাহলে এখানে আমাদের যে অপশনগুলো দিয়েছে তাতে প্রথম অপশানে কি আছে? প্রথম অপশানে দুটো পদার্থ আছে কিন্তু প্রোডাক্ট দুটো উৎপন্ন হয়েছে, তো এটা হবেই না। দ্বিতীয়টায় দেখো দুটো যুক্ত হয়ে একটা উৎপন্ন হয়েছে, এটা হবে। তৃতীয়টায় দেখো দুটো যুক্ত হয়ে একটা উৎপন্ন হয়েছে, এটাও হবে। আর 4 নম্বরটা কি হচ্ছে? দুটো যুক্ত হয়ে দুটো প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, তাই এটা হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে 2 আর 3। তাই অপশন এ 2 আর 3 আমাদের
কি হচ্ছে সংযোজন বিক্রিয়া। 1 নম্বরে যে বিক্রিয়াটা হয়েছে সেই বিক্রিয়াটাকে যদি তুমি দেখো ওটা একটা সিঙ্গেল রিপ্লেসমেন্ট বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, এবং 4 নম্বরে যেটা রয়েছে সেটাও একটা সিঙ্গেল রিপ্লেসমেন্ট বিক্রিয়া বা প্রতিস্থাপন বিক্রিয়া। নেক্সট আমরা চলে যাব 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন বলছে প্রতি সেকেন্ডে 20 জুল তাপ উৎপন্ন হলে 2 ওহম রোধের দুটি প্রান্তের বিভব পার্থক্য কত হবে। তাহলে প্রতি সেকেন্ডে আমাদের তাপ উৎপন্ন হচ্ছে, তার মানে h/t। আমরা যেটা জানি জুলের সূত্র অনুযায়ী সেটা কি h = I²RT জানি। এবার প্রতি সেকেন্ডে যখন হচ্ছে তার মানে কি h/t, বা ভাবতেই পারো তুমি h/t বা t মানে 1 সেকেন্ড ধরে নিতেই পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা পাবো I²R। তাহলে আমরা এখানটার জায়গায় যদি আমরা বসিয়ে দিই 200 জুল ইজিক্যাল টু, তুমি পাচ্ছ I² ইন্টু আর এর মান 2, 2 দিয়ে 200কে কাটলে পারে আসবে 100। তাহলে তুমি I² ইজিক্যাল টু পাচ্ছ 100, তাহলে I ইজিক্যাল টু কত পাচ্ছ তুমি 10 পাচ্ছ। এবার তোমাকে বলে যে বিভব পার্থক্য কত হবে, তাহলে বিভব পার্থক্য আমরা জানি V ইজিক্যাল টু IR, I কত 10, R কত 2, তাহলে বিভব পার্থক্য তুমি পাবে কত 20 ভোল্ট। তাহলে আমাদের অপশন বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। বলছে 3 সেন্টিমিটার উচ্চতার একটি বস্তুকে 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্সের সম্মুখে 30 সেন্টিমিটার দূরত্বে স্থাপন করা হয়, তাহলে প্রতিবিম্বের উচ্চতা কত হবে। এটা কি বলেছে, তোমাকে উত্তল লেন্স বলেছে। তাহলে উত্তল লেন্স বলেছে মানে তার ফোকাস দৈর্ঘ্য কত হবে, অবভিয়াসলি সেটা পজিটিভ হবে, কারণ উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য পজিটিভ হয়। বস্তুর দূরত্ব কত, বস্তুর দূরত্ব সবসময়ের জন্য মাইনাস নিতে হয়, সেটা বলেছে এটা। বস্তুর উচ্চতা, বস্তুর উচ্চতা হাইট অফ অবজেক্ট সেটা কত বলেছে, সেটা 3 সেন্টিমিটার বলেছে। এটা ওপরের দিকে হয় তাই জন্য এটা হচ্ছে আমাদের পজিটিভ থাকবে। এবার বলছে আমাদের বের করতে হবে ভি এর মান কত। ভি এর মান না বের করলে আমরা রৈখিক বিবর্ধন পাবো না, আর রৈখিক বিবর্ধন না পেলে প্রতিবিম্বের উচ্চতা কত হবে সেটা বলতে পারবো না। তাহলে আমাদের এক্ষেত্রে যে সূত্রটা কাজে লাগবে সেটা আমাদের কি সূত্র, আমরা একবারে লিখছি এইভাবে 1/v মাইনাস 1/u ইজিক্যাল টু 1/f, এটাই হচ্ছে লেন্সের সূত্র। এখান থেকে আমরা লিখতে পারি 1/v ইজিক্যাল টু 1/f প্লাস 1/u। 1/f এর মান হচ্ছে এটা, আর এটার মান হয়ে যাবে মাইনাস আছে তাই মাইনাস, তাহলে এখান থেকে কত আসছে 60, আর ওপরে হচ্ছে 3 - 2, তার মানে হচ্ছে 1/60। তাহলে আমরা এখান থেকে f এর মান, এখান থেকে সরি f না v এর মান পেলাম। তাহলে এখান থেকে আমরা v এর মান কত পাচ্ছি, সেটা পাচ্ছি 60, কারণ এটা আমাদের 60 সেন্টিমিটারই হবে এবং এটা পজিটিভ হবে, কারণ উত্তল দর্পণের ক্ষেত্রে দর্পণের পেছনে প্রতিবিম্ব গঠিত হয়, তাই জন্য এটা আমাদের এটা হবে। নেক্সট কি হচ্ছে রৈখিক বিবর্ধন। একটা লেন্সের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন কি হয়, v/u হয়, এখানে মাইনাস হয় না। তাহলে v কত 60, u কত, u বলেছে হচ্ছে -30। তাহলে এখান থেকে আসছে রৈখিক বিবর্ধন কত আসছে মাইনাস, কাটাকাটি করলে 2, রৈখিক বিবর্ধন -2 আসছে। আমরা জানি যে রৈখিক বিবর্ধনের আরো একটা ফর্মুলা হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি যে এম এর জায়গায় আমরা যদি মান বসিয়ে দিই, এম এর মান কত দিয়েছে -2, আর হাইট অফ অবজেক্ট তোমাকে বলে দিয়েছে 3, তাহলে যদি তুমি বসিয়ে দাও তাহলে এখান থেকে তুমি লিখতে পারো হাইট অফ ইমেজ ইজিক্যাল টু -6 সেন্টিমিটার। মাইনাস এলো কেন, মাইনাস এলো তার কারণ হচ্ছে এটা বস্তু সাপেক্ষে উল্টো প্রতিবিম্ব গঠিত হয়, কারণ উত্তল লেন্সের প্রতিবিম্বগুলো প্রত্যেকটাই উল্টো হয়, তাই জন্য অপশন সি এক্ষেত্রে আমাদের, অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে গেল 6 সেন্টিমিটার। আশা করছি বুঝতে পেরেছো, যারা বুঝতে পারোনি তারা পিছনে গিয়ে আরেকবার দেখে নেবে। চলো পরবর্তী কোশ্চেন বলছে ক্লোরিনের সাথে বিক্রিয়ার ফলে বিক্রিয়াজাত পদার্থ হিসাবে ব্লিচিং পাউডার উৎপন্ন হয়। ব্লিচিং পাউডার উৎপন্ন হয়, তাহলে ক্লোরিনের সাথে ড্যাশের বিক্রিয়ার ফলে বিক্রিয়াজাত পদার্থ হিসাবে ব্লিচিং পাউডার উৎপন্ন হয়। তাহলে ব্লিচিং পাউডার উৎপন্ন হয় সেটা কিসের সঙ্গে, সেটা হচ্ছে আমাদের ব্লিচিং পাউডার যে উৎপন্ন হচ্ছে তার সঙ্গে বিক্রিয়া হলে পারে। তাহলে ব্লিচিং পাউডারের উৎপাদনের যদি তুমি বিক্রিয়াটা মনে থাকে তাহলে দেখবে যে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তার সঙ্গে আমরা বিক্রিয়া করি ক্লোরিনের। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ার ফলে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড উৎপন্ন হয়। এই যে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড উৎপন্ন হচ্ছে কার সঙ্গে, এটার নামই হচ্ছে তোমার ব্লিচিং পাউডার। ক্যালসিয়াম অক্সিক্লোরাইড এটার নাম, এর নামই হচ্ছে তোমার ব্লিচিং পাউডার। তো এই ব্লিচিং পাউডার এটা উৎপন্ন হচ্ছে তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে কি বলা হয়, পলিচুন বলা হয়। পলিচুন বলা হয় কাকে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে। তাই অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। আর এটার নাম কি, ক্যালসিয়াম
অক্সিক্লোরাইড, ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, যেটার নাম ব্লিচিং পাউডার। চলো নেক্সট কোশ্চেন, বলছে বর্জ্য পদার্থ উৎপাদন কমাতে সবচেয়ে কার্যকরী সমাধান কি? দেখো, বর্জ্য পদার্থ উৎপাদনের সবচেয়ে কার্যকরী সমাধান তুমি বলবে কম্পোস্ট সার তৈরি করবে কম্পোস্টিং এর মাধ্যমে, কিন্তু প্লাস্টিক থাকলে সেটা কম্পোস্ট সার তৈরি হবে না, তাই এটা তুমি করতে পারবে না। পুনরায় ব্যবহার, এমন কিছু বর্জ্য পদার্থ আছে যেগুলোকে তুমি পুনরায় ব্যবহার করতে পারবে না, রিইউজ করা যাবে না, তো সেক্ষেত্রে হবে না। দহন করলে পারে তো বুঝতেই পারছো, প্লাস্টিক আগুন ধরিয়ে দিলে পারে আরো বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়। তাহলে বর্জ্য পদার্থ ব্যবহার কমানোর একটাই রাস্তা, সেটা হচ্ছে বর্জ্য পদার্থকে প্রত্যাখ্যান করা। অর্থাৎ বর্জ্য আমরা ব্যবহারই করবো না, যেগুলো বর্জ্য উৎপন্ন হয় সেগুলোকে আমরা ব্যবহার করবো না, তাহলে পারে আর আমাদের কোনো সমস্যা হলো না। নেক্সট আমরা চলে যাচ্ছি 24 নম্বর কোশ্চেন, বাতাসের উপস্থিতিতে ম্যাগনেসিয়ামের ফিতাকে জ্বালালে নিচের কোনটি উৎপন্ন হবে? তাহলে বাতাসের উপস্থিতিতে যদি আমরা ম্যাগনেসিয়ামের ফিতাকে জ্বালাই, তাহলে কি হচ্ছে, ম্যাগনেসিয়াম তার সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় 2MgO। তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম আর এটা অক্সিজেন বিক্রিয়া করছে, বিক্রিয়া করে যে যৌগটা তৈরি করছে তার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এই যৌগটা কিন্তু সাদা হয়, এই যৌগটা দেখতে হয় সাদা পাউডারের মতন, ঠিক আছে। তাহলে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হয়ে যাবে, ম্যাগনেসিয়াম অক্সাইডের ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইড না, ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইড হবে না, ম্যাগনেসিয়াম অক্সাইডের নীল পাউডার হবে না, ম্যাগনেসিয়াম অক্সাইডের সাদা পাউডার, অপশন সি আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। এবং এখানে আমাদের মনে রাখবে এটাও কিন্তু একটা সংযোজন বিক্রিয়ার উদাহরণ, এটা একটা সংযোজন বিক্রিয়া উদাহরণ, এবং এটাকে দহন বিক্রিয়াও বলতে পারো, এটা একটা অক্সিডেশন রিয়াকশন সেটাও বলতে পারো। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের 25 নম্বর কোশ্চেন, আধুনিক পর্যায় সারণীতে ফসফরাসকে ড্যাশে রাখা হয়েছে। তাহলে আধুনিক পর্যায় সারণীতে ফসফরাসকে কোথায় রাখা হয়েছে? ঠিক আছে, আমাদের যদি বের করতে হয় তাহলে এক্ষেত্রে সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে ফসফরাস মানে হচ্ছে 15, তার হচ্ছে 15। এর যদি তুমি ইলেকট্রন বিন্যাস লিখতে জানো তাহলে লিখতে পারবে 1s2, 2s2, 2p6, 3s2, 3s2 অ্যান্ড 3p3, তাহলে 15টা হচ্ছে। তাহলে সর্ববহিস্থ কক্ষপথ কোনটা? আমাদের কাজ হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথ নিয়ে। সর্ববহিস্থ কক্ষপথ এটা কত নম্বর কক্ষপথ? 3 নম্বর কক্ষপথ। তাহলে 3 নম্বর কক্ষপথ মানে পর্যায় কি হবে? পর্যায় হবে 3, অর্থাৎ তৃতীয় পর্যায় হবে, ঠিক। তাহলে দ্বিতীয় পর্যায় যেগুলো আছে সেগুলোর গল্প শেষ। এবার এই যে সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন আছে? সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন কটা আছে? 5টা ইলেকট্রন আছে। আমরা জানি যখন যে সমস্ত মৌলগুলোর ক্ষেত্রে পি থাকে শেষ কক্ষক পি থাকে তাদেরকে পি কক্ষক বলা হয়। তাহলে পি কক্ষক যাদের থাকে তাদেরকে পি ব্লক এলিমেন্ট বলে। পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে পর্যায় সারণীতে অবস্থান বিস্তার করতে গেলে পারে আমাদের কি করতে হয়? 10 প্লাস ভ্যালেন্স সেল ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন ভ্যালেন্স সেলে কত আছে, অর্থাৎ যচ্ছতা কক্ষে কতগুলো ইলেকট্রন আছে বা সর্ববহিস্থ কক্ষে কতগুলো ইলেকট্রন আছে সেটা যোগ করতে হয়। তাহলে এখানে আমাদের 10 প্লাস হচ্ছে 5টা আছে, লাস্ট কক্ষপথে 5টা ইলেকট্রন আছে। তাহলে 10 প্লাস 5 করলে পারে আমরা পাই 15টা ইলেকট্রন, তার মানে আমাদের 15 নম্বর গ্রুপে অবস্থান করবে। তাহলে তৃতীয় পর্যায়ে 15 নম্বর গ্রুপ, অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে। ছবিতে যদি তুমি দেখো ওইভাবে যদি তুমি মনে না রাখতে পারো তাহলে তোমাকে ছবি দেখে মনে রাখতে হবে। দেখো এখানে 15 নম্বর রয়েছে, 15 নম্বর দেখো 15 নম্বর গ্রুপ, আর এখানে দেখো 3 নম্বর পর্যায় এটা অবস্থান করছে। ডোবেরিনারের তৈ এটা যেটা রয়েছে, ঠিক আছে, এখানে যেটা রয়েছে ডোবেরিনারের তৈ হিসাবে এটার মধ্যে একটু গন্ডগোল আছে, ঠিক আছে। ডোবেরিনারের তৈ হিসাবে এখানে যেটা আছে এটার মধ্যে প্রথম গ্রুপটা একটু গন্ডগোল আছে। প্রথম গ্রুপে এইটা থাকবে না, ঠিক আছে। প্রথম গ্রুপে যারা ছিল সেটা হচ্ছে সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম আর হচ্ছে পটাশিয়াম, এরা থাকবে হচ্ছে এ গ্রুপে, ঠিক আছে। এ গ্রুপে থাকবে এরা। বি গ্রুপে হচ্ছে ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম আর হচ্ছে বেরিয়াম। আর সি গ্রুপের মধ্যে থাকবে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা হচ্ছে সঠিক। এটা হচ্ছে সঠিক না, এটা যাই হোক এটা এনসিইআরটির বই থেকেই নিয়েছি, তো এনসিইআরটির বইতে এটা দেওয়া আছে, এটা গন্ডগোল থাকতে পারে। তো আমাদের সঠিক যেটা আছে সেটা হচ্ছে প্রথম গ্রুপ হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিলিয়াম আর হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো আজকে এই পর্যন্ত আমাদের 25টা কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। টোটাল 500টা কোশ্চেনের মধ্যে আমরা 75টা কোশ্চেন কমপ্লিট করে ফেলেছি। তো নেক্সট ক্লাসে আমরা আরো 25টা কোশ্চেন আবার সলভ করব। তো সেই সঙ্গে তোমাদের বলবো যে আমাদের রেলওয়ে এক্সাম স্পেশাল বিভিন্ন ব্যাচে ভর্তি প্রক্রিয়া চলছে এবং আগামীকাল অর্থাৎ 2রা সেপ্টেম্বর আগামীকাল থেকে কিন্তু এই সমস্ত ব্যাচের আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। যেমন জেনারেল সায়েন্স ফাউন্ডেশন ব্যাচ, ম্যাথ রিজনিং ফাউন্ডেশন ব্যাচ এবং জেনারেল সায়েন্স ম্যাথ রিজনিং একসঙ্গে একটা কম্বাইন্ড ব্যাচ রয়েছে, যেগুলোতে কিন্তু আগামীকাল 2রা সেপ্টেম্বর আগামীকাল থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে।
যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই সেখানে যুক্ত হয়ে যেতে পারো। কিরকম ক্লাস হচ্ছে, কিরকম পিডিএফ দেওয়া হবে, সমস্ত কিছু আমাদের যে অ্যাপ্লিকেশন দেওয়া রয়েছে এই অ্যাপ্লিকেশনে চলে যাও, গেলে পারে তুমি সেখানেই দেখতে পেয়ে যাবে। সেখানে প্রত্যেকটা ব্যাচের মধ্যে তাদের ডেমো ক্লাস এবং সেখানে তোমার কি ধরনের পিডিএফ দেওয়া হবে সমস্ত কিছু দেওয়া রয়েছে। সবকিছু দেখে শুনে তারপর ইচ্ছা লাগলে ভর্তি হবে, ইচ্ছা না লাগলে ভর্তি হওয়ার দরকার নেই। ঠিক আছে, যদি তোমার এমনি এমনি সমস্ত কিছু হয়ে যায়, এমনি এমনি যদি তুমি সবকিছু পারো, কেন ফালতু তুমি পয়সা ইনভেস্ট করতে যাবে, তাই না? তাই যাদের প্রয়োজন আছে, যাদের সমস্যা আছে জেনারেল সায়েন্স, ম্যাথ, রিজনিং এ, তারা অবশ্যই ব্যাচটায় কিন্তু ভর্তি হতে পারো। এবং আজকে রাত্রির মধ্যে যারা ভর্তি হবে তারা কিন্তু অবশ্যই একটা ডিসকাউন্ট চলছে, সেই ডিসকাউন্টটা পেয়ে যাবে। কালকের পর থেকে কিন্তু আর কোনো ডিসকাউন্ট থাকবে না। তো এখানেই আজকের ক্লাস আমরা শেষ করে দিচ্ছি। আগামী ক্লাসে সকলের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে গুড নাইট।